নমস্কার। আজকের নিবেদন লেখিকা রাজলক্ষ্মী দেবীর উত্তরপুরুষ। অরিত্রকে নিয়ে ভাবনা কেউ করে, অরিত্র তা চায় না। অরিত্র নিশ্চিন্ত ও নির্ভার থাকতে পছন্দ করে। পড়াশোনা ও একটা ব্যাপারই নয়, চালিয়ে তো যাচ্ছে মোটামুটি। জামা কাপড়ের দোরস্ত, দিদানের কাছে আবদার করে ইদানিং একটা সেকেন্ড হ্যান্ড মোটর বাইক কিনে ফেলেছে। নিজেই নানান খুটখাট করে সেটাকে পথযোগ্য অর্থাৎ রোড ওয়ার্দি বানিয়েছে। ওটার চেহারারও ভোল ফিরিয়েছে। কে বুঝবে বাইকটা নতুন নয়? অরিত্র ঝকমকে আত্মবিশ্বাসী চেহারা নিশ্চয় তার বাহনটিকেও একটা অন্য রকমের শোভা আভা দিচ্ছে। আজকাল যখন তখন হুশ করে বেরিয়ে যায়, ফিরে আসে ইচ্ছা সুখে। দিদানি তার সব থেকে কাছের মানুষ। একসময় দিদানকে আঁকড়ে ধরে ঘুমোতো, কিন্তু একটু বড় হবার পরে একা বিছানায় শোয়াই পছন্দ করছে। ওর ঘুম হালকা। দিদান রাতে উঠে খুটখাট করলে, আলো জ্বাললে ঘুম ভেঙে যায়। না, তুমি অন্ধকারে হাঁটবে না, পড়ে টরে যাবে। আমার বিছানা পড়ার ঘরেই নিয়ে নিচ্ছি। আজকাল একটা চাদরকে আপাদমস্তক মুড়ি দিয়ে নিজেকে প্রায় বর্মাবৃত করে অরিত্র ঘুমোয়। দিদান একা বিছানাতেও একাকিত্ব বোধ করে না। অরিত্র তার সমস্ত অস্তিত্বই তো জুড়ে রয়েছে। যখন থেকে অরিত্রকে দেখাশোনার দায়িত্ব তাঁর ওপর বর্তেছে, তখন থেকেই নির্মলা আবার ফিরে গিয়েছেন দ্বিতীয় যৌবনে, কর্মব্যস্ত মধ্যজীবনে। মধ্যজীবন তো ঘেরা ছিল নিজের দুই সন্তানকে কেন্দ্র করে, সুশোভন, শতরূপা। যত্ন নিয়েই বড় করেছিলেন তাদের। কর্তা চিরকাল বাইরের কাজকর্মে জড়িয়ে ছেলে মেয়ের শরীর স্বাস্থ্য, লেখাপড়ার বরাবর তদারক করেছেন নির্মলাই। সুশোভন ব্রিলিয়ান্ট রেজাল্ট করে বিদেশে পড়তে গেল, আর চাকরি নিয়ে সেখানেই থেকে গেল। বিয়ে থা কিছুই করল না। শতরূপাও তো ভালো ছিল লেখাপড়ায়, ব্যাংকের চাকরিতে টপাটপ উন্নতি করছিল। যে ছেলেকে পছন্দ করল তার সাথে বিয়ে দিতে কর্তা একটু খুঁতখুত করেছিলেন। নির্মলাই তাঁকে বোঝালেন, যাতে গোতে মিল নাই বা হলো, নাই বা থাকলো ছেলেপক্ষের বনেদি আনা, আসল মিল তো ওদের মনের মিল। মনের মিল? কে ভেবেছিল কৌশিক আর শতরূপা দুদিনেই নিজেদের মধ্যে একরাশ গড়মিল খুঁজে পাবে? নির্মলা তো ভাবতেন ওরা সুখেই আছে। ছেলে অরিত্র পেটে এলো, শতরূপা দিব্যি হাসি মুখে মায়ের যত্ন আদর উপভোগ করছিল। আর কৌশিকের ব্যবহার তো ছিল আগের মতোই হৃদ্য। ভাবা যায় দুজনেই নাকি মনে মনে ঠিক করে রেখেছিল ছেলের 6 মাস পূর্ণ হওয়ার আগে বিচ্ছেদটা করে নেওয়াই ভালো। শিশু তো শিশুই, যত কম বুঝতে পারবে ততই সে থাকতে পারবে স্বাভাবিকতার ঘেরা টোপে। সম্প্রীতিপূর্ণ বোঝাপড়ার পরে অরিত্রর কাস্টাডি পেল শতরূপাই। শতরূপা তো তার প্রাকবিবাহ স্বাধীন জীবন ছেড়ে দিতে রাজি হয়নি বিয়ের পরেও। চাকরি, মিটিং, ট্যুরে যাওয়া ছাড়াও বন্ধুবান্ধব নিয়ে উইকেন্ড। এত ভালো চাকরি কেউ ছাড়ে? এই কথা শতরূপার মুখে শোনার পরেও নির্মলা বিশ্বাস করতে পারেননি আখেরে শতরূপা স্ত্রী, গৃহিণী এবং জননী হবার মধ্যেই নিজেকে পুরোপুরি ডুবিয়ে দেবে না। কিন্তু শতরূপা অন্য ধারার মেয়ে, অন্য প্রজন্মেরও মেয়ে। বছর কয়েক বিয়ে করেনি আর, কিন্তু অরিত্রকে ধীরে ধীরে দিদানের কাছেই ঠেলে দিয়েছে। সারাদিন মা বাইরে, দিদানকেই তো বেশি সময় ধরে পেত অরিত্র। ও যে দিদানেরই হয়ে যাবে তা তো শতরূপা মেনেই নিয়েছিল। আজকাল অরিত্র মজা করে বলে, আমার কেমন দুটো বাবা দুটো মা, গ্রেট। কিন্তু বাবা ডাকটা একজনকেই মানায়, আর অন্য মাকেও আমি আন্টি বলেই ডাকি। কৌশিক তার স্ত্রী সীমা অরিত্রকে ভালোবাসে, প্রায় ডাকাডাকি করে। ওদের বাচ্চা মেয়েটা, নাম বুঝি রঞ্জিতা, অরিত্রকে দাদা বলতে অজ্ঞান। মোটর বাইক হস্তগত হওয়ার পর থেকে ওদের বাসায় যখন তখন চলে যায় অরিত্র। আগে এরকমটা ছিল না। কৌশিকের বিয়ের খবর পেয়ে গুম হয়ে গিয়েছিল শতরূপা।
বিবাহ বিচ্ছেদের সময় কৌশিকের মধ্যবিত্ততার প্রতি কৃপা করে কোনোই দাবি তার ওপর চাপায়নি শতরূপা। তাই কৌশিকও যেন অরিত্রের ওপর দাবি বসাতে পারত না। মাঝে মধ্যে ছেলেকে দেখতে আসত, কিন্তু নিজের বাড়িতে ছেলেকে নিয়ে যাবার প্রস্তাব দেয়নি একবারও। বড় হবার প্রক্রিয়ার মাঝপথে অরিত্র স্থির করে নিল বাবাকে বাদ দিয়ে তার অস্তিত্বটা ঠিক সুষম হতে পারছে না। তখন থেকেই যাওয়া আসা শুরু। শতরূপা অসন্তুষ্ট হতো, বলতো না কিছু। তখন তার দ্বিতীয় প্রস্থ মন বিনিময় শুরু হয়েছে, তাও আবার দিল্লিবাসী ডাক্তার কোঠারির সঙ্গে। কোনো বন্ধু মারফত চেনা। কোঠারি বিপত্নিক, সুপুরুষ, ব্যক্তিত্বগর্বী, নরম স্বভাবের কৌশিকের বিপরীত মেরু। শতরূপা এখন দিল্লিতে ট্রান্সফার নিয়েছে। আগের মতোই চাকরি নিয়ে সদা ব্যস্ত। তবে শতরূপার মতে ডাক্তারদের তো ব্যস্ততার সময় অসময় নেই। ও কাজ পাগল, আমিও তাই। আমার তো মনে হয় এই ভালো। সন্তানরা চায় না। কোঠারির প্রথম পক্ষের বড় বড় ছেলে মেয়ে এখন কলেজে, আর শতরূপার অরিত্র তো দিদানের কাছে দুধে ভাতেই আছে। অরিত্রকে কোনো মতেই শাসন করতে চান না নির্মলা। কী বা পেয়েছে ছেলেটা তার বাল্যজীবনের কাছ থেকে? বাবা মাকে যুক্তভাবে ভোগ করতেই পারেনি আর 5টা বালক বালিকার মতো। কিন্তু অরিত্র একথা হেসে ওড়ায়। আমি একা এরকম নাকি? আমার বন্ধুদের মধ্যেও আছে ডিভোর্সি বাবা মা। হয় মায়ের কাছে থাকে, নয় বাবার কাছে, আর নয়তো কদিন এখানে কদিন ওখানে। আমার তো মনে হয় ওরা আনলাকি, ওদের তো দিদান নেই। নির্মলা আপ্রাণ চেষ্টা করেন যাতে অরিত্র অভাববোধে না ভোগে। চেষ্টাটা একটু অতিরিক্ত হয়ে যায় হয়তো, আর তাই স্বসম্পূর্ণতার দিকে পাল্লা ভারী হয়ে গিয়েছে অরিত্রর। সদাই সে আশাবাদী, অসম্ভব আত্মবিশ্বাসী। জীবন যেন একটা সোনার খনি, হাত দিলেই মুঠি মুঠি সুযোগ সুবিধা উঠিয়ে আনবে সে। মনে মনে বালাই ষাট উচ্চারণ করে নির্মলা দৈবকে তোষণ করতে চান। ক্লাস 9-এ অরিত্র ঘোষণা করেছিল, বুকওয়ার্ম হতে চাই না আমি। ফার্স্ট সেকেন্ড হয়ে লাভ কি আছে বলো? সবাই হিংসে করে অথবা তুচ্ছ করবার অভিনয় করে। ওই মাঝামাঝি রেজাল্টই ভালো, আমার পপুলারিটি কমবে না। খেলায়, গানে, ব্রেক ডান্স কম্পিটিশনে অরিত্র অরিত্র অরিত্র। চোখে পড়বার প্রচেষ্টাই অরিত্রর নীতি। আর চোখে পড়বার মতো চেহারাও তার আছে। সৌন্দর্য জন্মসূত্রে আসে, তাই কেউ কেউ ওকে ওর মুখশ্রীর প্রশংসা করলে অরিত্র হেসে বলে, এ তো আমার ভাগ্যে পাওয়া, আমার কি কৃতিত্ব আছে এতে? অথচ নির্মলা জানেন সৌন্দর্যকে শানিত করবার জন্য অরিত্র রীতিমতো সচেতন। তার চুলের ছাঁট, মুখের ভঙ্গিমা সবকিছু আয়নায় বারবার দেখে সে একটা পছন্দসই চেহারা তৈরি করে নিতে চায়। একটা প্রগাঢ় আত্মপ্রীতি, যাকে ইংরেজিতে বলা হয় নার্সিসিজম। আয়নাকে অরিত্র অভিন্ন হৃদয় সখা বানিয়ে রেখেছে। শতরূপা এতটা পছন্দ করেনি। একবার প্রশ্ন করেছিল, এই বয়সেই এত চেহারা বাগাবার চেষ্টা কেন রে? ফ্যাশন মডেল হতে চাস নাকি? অরিত্র তুরুক জবাব, ফ্যাশন মডেল হতে পারলে তো বরাত খুলে যাবে। মডেলরা কিরকম রোজগার করে তা জানো? ভ্রুকুটি করেছিল শতরূপা। সে চায় ছেলে হবে কৃতি, নামজাদা। অথচ মামা সুশোভন বা বাবা কৌশিকের মতো লেখাপড়ায় দুর্ধর্ষ হবার পরিকল্পনা অরিত্র করে না। হ্যাঁ, মামা বিদেশে একটা জাঁদরেল পোস্ট নিয়ে বসে আছে, কিন্তু বাবা তো সেই মামুলি অধ্যাপক। এদেশে লেখাপড়ার কোনো মার্কেট ভ্যালু নেই। অরিত্র নিজেকে এবং অন্যদেরও বাজার মূল্যে যাচাই না করে পারে না। ব্যাংকে উচ্চপদস্থ মা অথবা ডাক্তারিতে সকল কোঠারি সাহেবের বাজার দর যে দাদু, দিদান বা কৌশিকের থেকে বেশ খানিকটা ওপরে, তা মানতেই হয়। তবু কৌশিকের প্রতি এক বিচিত্র আকর্ষণ বোধ করে অরিত্র। এই একটিমাত্র জায়গায় সে মার্কেট ভ্যালুর উপযোগ করে না। দাদু, দিদান তো এসব যাচাইয়ের বাইরে। তাছাড়া বেঁচে থাকতে দাদু নেহাত হেঁজিপেজি ছিলেন না।
রেখে গেছেন যথেষ্ট টাকা কড়ি, প্রকাণ্ড বাড়ি। দিদান তো বেশ বড় লোক। আর অরিত্রর খরচ হিসেবে শতরূপাও মোটা অঙ্ক মাসে মাসে মাকে পাঠায়। শতরূপাকে অরিত্র নিজের মতন করে ভালোবাসে। দিল্লিতে বন্ধুবান্ধব নেই, ভীষণ বোর লাগে। তবুও দিন দশেকের জন্য মায়ের কাছে থেকে আসে প্রায় প্রত্যেক ছুটিতেই। শতরূপা কাজ বানিয়ে ট্যুরে আসে কলকাতায়। খুবই কম সময় সে দিতে পারে ছেলেকে, তবু সেই সময়টুকু অরিত্র মায়ের কাছে কাছেই থাকে। পরে দিদানকে বলে, মা কিন্তু ঠিক সুখী নয় দিদান। ছেলে অন্য এক জায়গায়, স্বামী বেশ নিরাসক্ত টাইপের। অথচ মায়ের প্রয়োজন ছিল গভীর ইমোশনাল সাপোর্টের। নির্মলা হেসে ফেলেন, খুব মনস্তত্ত্ব বুঝতে শিখেছিস তো। অরিত্র দম্বার পাত্র নয়। জানি তুমি মানবে না, মাও মানবে না। তার কারণ তুমি যে যুগে, সে যুগে ভুলকে কেউ সংশোধন করতেই জানতো না। আর আমাদের যুগে একটা ভুলকে রবার দিয়ে ঘষে ওড়ানোই ছিল যথেষ্ট। আমাদের তো ইলেকট্রনিক যুগ, আমরা ভুল বারবার করব তো বারবার ওড়াবো। কৌশিক একজন স্ত্রীকে অন্তত সুখী করেছে, একটি সন্তানকে পূর্ণ পিতৃত্ব দিয়ে পালন করেছে। মা কখনো এসব দিকটা এমনভাবে করেনি তো। সুতরাং বাবার প্রতি ঝুঁকছে অরিত্র। ও বাড়িতে তার আদর সকলের কাছে। দিদানকে এসে বলে, জানো রঞ্জুটা বলছিল তুমি কি সাহেব? তোমার রঙও তো ফর্সা কেন? ঠোঁটে কি তুমি লিপস্টিক লাগাও? এসব শুনে আন্টি তো হেসে কুটিপাটি। সুন্দর মুখের জয় সর্বত্র। তার মানে বুঝতে পারলাম না তো। বুঝবি কি করে? এ হচ্ছে বঙ্কিমচন্দ্রের ভাষা। তোমাদের মতো সাহেবী স্কুলে পড়া বাঙালিরা বুঝতে পারবে না। ব্যাখ্যা করে মোটামুটি বুঝিয়ে দেন নির্মলা। সুন্দর মুখ হলেই হবে না দিদান, অরিত্র নিবেদন করে। ফ্যাশন মডেল কি ফিল্মি হিরো হতে হলে সুন্দর শরীরও চাই। পুরুষ্ট মাসেল, বাইসেপ, ট্রাইসেপ, বুকের ছাতির আয়তন। আর একটু ভেবেচিন্তে যোগ করে, এখন আমার 18 পেরিয়ে 19 চলছে। হাইট তো মাত্র 5 ফুট 8 ইঞ্চি। অন্তত 6 ফুট হাইট চাই মডেল হবার জন্যে। তবে ফিল্মে অনেক বেঁটেকাটো হিরো জমিয়ে নিয়েছে। ঋষি কাপুরকে বাচ্চা বয়সে একটা হিরোর পাঠ করিয়ে মহা গলতি করিয়েছিলেন রাজ কাপুর। একটা বেবি ইমেজ হয়ে গেল ওর। আমির খান কি সলমান খান ওর থেকে বেশি লম্বা হবে না, কিন্তু দারুণ মাচো। ফিল্মে ঢোকা বুঝি এতই সহজ? কে বসে আছে ফিল্মে ঢোকার আশায়? আজকাল কত রকমের সুযোগ আছে না টিভি সিরিয়ালে, অন্য প্রোগ্রামে। চেহারা আর স্মার্টনেস থাকলে ভিজে হওয়াও যায়। টেলিভিশন লাইনে কাকে কাকে ধরা করা যেতে পারে তারও মোটামুটি প্ল্যান চোখে ফেলেছে অরিত্র। আমাদেরই এক বন্ধু ঢুকেছে টিভিতে, ওই ভিজে হয়ে। তার ল্যাজে ল্যাজে থাকছি, লেগেও যেতে পারে কিছু একটা। লাগে তুক, না লাগে তাক। জীবনের ধনুকে সর্বদাই 2-3টি তীর চড়িয়ে রেখেছে ওইটুকু ছেলে। টাকার অঙ্ক দিয়েই সে জীবনের স্বর সন্ধান করতে চায়। চোখ ধাঁধানো কোনো লাইনের সুবিধা না হলে সে হতে রাজি আছে বড় কোম্পানির বাজার সরকার, এরোপ্লেনের পার্সার কিংবা মোটর বাইক কেনাবেচার কারবারি। রূপ বা ট্যালেন্টের মূলধন কাজে লাগলো কি না লাগলো এ নিয়ে সে ভাবতে রাজি নয়। আসল উদ্দেশ্য রূপা, অর্থাৎ মোটা উপার্জন। মোটা টাকা হাতে না এসে জীবন কি উপভোগ করাই যাবে না যে? এত টাকা টাকা করিস কেন? আবার পাসপোর্ট বানিয়েও বসে আছিস। তুইও কি হঠাৎ বিদেশে পাড়ি দিতে চাস নাকি? অরিত্র শুধু হাসে। নির্মলা শঙ্কিত হন। তোর মায়ের চেনা জানা আছে, তোর বাবার ছাত্রেরাও আছে উঁচু পজিশনে। চেষ্টা করলে একটা ভালো চাকরি পেয়েই যাবি। আগে গ্র্যাজুয়েশন, তারপরে আরেক পরীক্ষা। উতরে গেলে 10টা থেকে 5টা গাধার মতো বেকার খাটুনি। সব সময় বড় কর্তাদের মন জুগিয়ে চললে তবে তো হব পার্মানেন্ট, তবেই না পাবো প্রমোশন।
বলে দিচ্ছি দিদান, ওসব মালগাড়ি লাইনে আমি নেই। জীবন চলবে এরোপ্লেনের গতিতে। হুশ! অরিত্রর জীবিকা সম্পর্কে শুধু আশঙ্কা থাকে না, তার জীবনযাপন নিয়েও থাকে। বাড়িতে তো একটা আড্ডাখানা বানিয়েছে, তবু নির্মলা কিছু বলেন না। ভাবেন অন্তত চোখের ওপর তো আছে। যেসব ছেলেরা আসে তাদের অনেককে রীতিমতো মাস্তান দেখতে। কেউ কেউ সঙ্গে নিয়ে আসে মেয়ে বান্ধবীদেরও। মেয়েগুলিকে সহন করাই যেন বেশি মুশকিলের ব্যাপার। মেয়েদের একটা দোষ নাকি গুণ আছে, তারা নিজেদের মধ্যে নিজেদের মতন থাকতে পারে না। দিদা দিদা বলে নির্মলার সঙ্গেও গল্প জমাতে চায়। ওদের সাথে যে কি কথা বলবেন তা ভেবেই পান না নির্মলা। তার রান্নাঘর ওলটপালট করে মেয়েগুলি চা বানায়, কফি বানায়। বিশৃঙ্খলার এক শেষ। তবু এসবে বাধা দিয়ে অরিত্রর মনে দুঃখ দেবার কথা চিন্তাই করতে পারেন না নির্মলা। দিদানের কাছে লুকোছাপা নেই অরিত্রর। না, আমি এখন কোনো গার্লফ্রেন্ড চাই না। আগে তো মোটা টাকা রোজগার করি। অবশ্য মোটর বাইক কেনার পর থেকে আমার মার্কেট ভ্যালু আপ। অনেক ক্যান্ডিডেট কাছে ঘেঁষতে চায়, আমি ওদের সরিয়ে রাখি। অরিত্র আরও বলে, মেয়েগুলো হামলে পড়ে জানো। দেখো না, সুকুমারের ওই গার্লফ্রেন্ড মাধবী, ওকে মোটেই সুকুমার বেছে নেয়নি। নিজেই বারবার চিঠি লিখে ফোন করে সুকুমারকে ধরেছে। এখন অবশ্যই সুকুমারও জমে গেছে। আর রবিনের ওই রিনা, ওর তো প্রথম চয়েস ছিলাম আমি। অনেক হিন্ট দিয়েছে, কিন্তু বড্ড ভোঁতা দেখতে তো। রবিনের সাথে আমি ওকে ভিড়িয়ে দিয়েছি। রবিনটা যা চুপচাপ, ওর দ্বারা কাউকেই জোগাড় করা হতো না। অরিত্র যেন সকলকেই জীবনের রহস্য ভাণ্ডারের এক এক চাবি জোগাচ্ছে। ও নিজে কি জানে কেমন করে ভালোবাসতে হয়, মেয়েদের মন জিতে নিতে হয়? সে একসময় ছিল, দিদানকে হঠাৎ জড়িয়ে ধরে ছোট্ট অরিত্র বলতো, তুমি তো আমার গার্লফ্রেন্ড, আমার হানি, আমার সুইট হার্ট। এসবই ওর দাদু শিখিয়ে দিতেন। আপাতগম্ভীর মানুষটির পেটে পেটে বেজায় দুষ্টুমি ছিল। ওর হানি, সুইট হার্ট এই বুড়ি দিদানকে কি করে আঙুলে নাচাতে হয় তা তো অরিত্র জানে। কিন্তু তাতে কি কাজ হবে? এ যুগের মেয়েদের ভাবনা কেমন, পছন্দ অপছন্দ কেমন। নির্মলা আগে থেকেই লক্ষ্য করেছেন মেয়েগুলোর বেহায়া ভাবসাব। সে বটে এক যুগ ছিল যখন মেয়েরা থাকত লজ্জা ভয়ের কবচ কুণ্ডলে আবৃত, আর ছেলেরা চেষ্টা করত সেসব প্রতিরোধ ভেঙে কাছে আসবার। এখন অরিত্রকে দেখে মনে হয় এ যুগে ছেলেরাই করছে ঋষ্যশৃঙ্গের সাধনা। এই সাধনা মার্কেট ভ্যালু বাড়াবার। এ উচ্চাসা, এ স্বপ্নের কাছে মেয়েরা, মেয়েদের বাসনা কামনা কিছুই না। তবে মেয়ের মতো যদি মেয়ে পাওয়া যায়, গার্লফ্রেন্ড থাকাও মার্কেট ভ্যালু বাড়ায় বই কি। তেমন মেয়েই বা কোথায়? ওই যারা আসে মেশে, কাউকেই কি আমার যোগ্য বলে তোমার মনে হয় দিদান? গল্পগুজব, দল বেঁধে সিনেমায় কি কফি হাউসে যাওয়া ওসব ঠিক আছে, তবু কিন্তু মেয়েরা আসে, ঝাঁক বেঁধে আসে, সেজে গুজে এক দঙ্গল রঙিন প্রজাপতির মতন তারা আসে ছেলেগুলোর মন ভোলাতে। এ যে কি ধরনের পূর্বাতিপূর্ব রাগ, ভেবে ভেবে নির্মলা কুলকিনারা পান না। যতক্ষণ না অরিত্র একটা গার্লফ্রেন্ড জোগাড় করছে, ততক্ষণ দিদানি তার সাথী, তার মনের কথার দাবিদার। রাস্তায় দিদানকে কেমন সামলে হাঁটে, সন্তর্পণে হাত ধরে ট্যাক্সিতে বা বাসে চড়ায়। রাজপুত্রের মতো সুন্দর নাতিটার সঙ্গে বাইরে বেরোতে নির্মলার ভালোই লাগে, একটু গর্বও হয়। তাঁরই তো রক্তমাংস, তাঁরই তো জীবন কেন্দ্র। আবার ভয়ও করে এই সুন্দর টকবগের ছেলেটাকে কেউ নজর দেবে না তো, কোনো মন খারাপ এসে ছায়া ফেলবে না তো এর ওপরে। যদি এমন হয় অরিত্র এক মনের মতো মেয়ে খুঁজে পায়, আর সেই মেয়ে তার দিকে ফিরেও তাকায় না। হয়েছিল তো এরকম,
স্কুলেই উর্মির সাথে চোখে চোখে ভালো লাগা, তারপরে কলেজ। ক্লাস পালিয়ে আড্ডা দিতাম দুজনে, কিন্তু ভেতরে ভেতরে উর্মি যে এত পড়ুয়া তা স্কুলে তো বুঝতে পারিনি। অথবা হয়তো মেডিকেলে ঢুকবার গোঁ ওর পেটে পেটে ছিল। হায়ার সেকেন্ডারিতে ও পেল 90%, আর আমার অ্যাজ ইউজুয়াল মোটামুটি। এরপরে দুজনেই কেমন ঠান্ডা মেরে গেলাম। অরিত্র হাসে, বলে, মেডিকেল তবুও হয়নি উর্মির। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে আমাদের কলেজেই। মনে হয় আবারও ভাব জমাতে চায় আমার সাথে, কিন্তু না, নেভার। ওভার মিন্স ওভার। দিদান, তোমার যুগে কি মেয়েরা ছেলেদের সাথে কথাবার্তা বলতো? নির্মলা হেসে ফেলেন। আমাদের যুগ অতটা ব্যাকওয়ার্ড ছিল না ভাই। আমি তো কোএডুকেশনেই পড়েছি, আর সে যুগে ছেলেরাই মেয়েদের দিকে এগোতো, মেয়েরা এগোতো না। আর ভালো লাগা ব্যাপারটা মনে মনেই থেকে যেত বেশিরভাগ। তোমাদের মতো এমন ঘনিষ্ঠতা। এই দিদান, আমি কোনো মেয়ের সাথে ওই ঘনিষ্ঠ নাকি বলছো? হইনি, হতেও চাই না এক্ষুনি। আগে তো বড় হই, কিছু একটা লাইন ধরি। তারপরেই অরিত্র একটা চমকপ্রদ প্রশ্ন করে, দাদু কি তোমার বয়ফ্রেন্ড ছিল বিয়ের আগে? পাগল, আমাদের বিয়ে হয় সম্বন্ধ করে। সম্বন্ধ মানে ম্যাচ মেকিং। অন্যেরা বাঁচবে, ছেলে মেয়ে তাই মেনে নেবে। দিদান, তুমি না কোএডুকেশনে পড়েছিলে? একটা বয়ফ্রেন্ডও জোগাড় করতে পারোনি? নির্মলা চোখ পাকিয়ে বলেন, মারবো টেনে এক থাপ্পড়। কিন্তু মুখ ফিরিয়ে হাসি চাপেন। হঠাৎ তার মন ছলকাতে শুরু করে। মনে পড়ে যায় এক বেচারাকে, তাঁরই ক্লাসে পড়ত, কয়েকবার ফেল করেছিল, তাই বয়সে নির্মলার থেকে কিছুটা বড়। হ্যাঁ, চেহারা ছিল বটে ছেলেটার। অতটা সুন্দর বলা যায় কি অরিত্রকে? দৈর্ঘ্যে তো অরিত্রর বাঞ্ছিত 6 ফুটের কিছু বেশি ছিল সেই ছেলের। প্রকাণ্ড বড়লোক বাড়ির ছেলে, কিন্তু ভীষণ বোকা, সরল। কাছে আসবার প্রচেষ্টাতে যে ধারার সূক্ষ্মতা মেয়েদের মন টানে তা জানত না সে। হাসি টিটকিরি ছাড়া কিছুই তাই দেওয়া যায়নি তাকে। অন্য কোনো পুরুষ দিগন্তে আসার আগেই মাত্র 18 বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। অরিত্র কিন্তু প্রসঙ্গে জেদ টেনে চলেছে। দিদান, তোমার কি মনে হয় না সে যুগে তোমাদেরও বাছাই হতো মার্কেট ভ্যালুর মানদণ্ডে? শুধু বাজবার কর্তা তোমরা নিজেরা ছিলে না, ছিলেন তোমাদের গার্জেনরা। আর বাবা মায়েদের যুগে এসেছিল মার্কেট ভ্যালু ভুলে গিয়ে প্রেম, হৃদয় ইত্যাদি ভ্যালুর বাড়াবাড়ি। নির্মলা এখনো ঠিক হৃদয়ঙ্গম করেননি। মার্কেট ভ্যালু বলতে অরিত্র কি বোঝাতে চায়? অরিত্রর ভাষা জগতে তাকে বারে বারেই নতুন প্রবেশপত্র নিতে হয়। ম্যাচো মানে পুরুষালী, ফ্লিপ করা মানে প্রেমে পড়া। না না, ফ্লিপ তো প্রেমের প্রথম পাতা মাত্র। অরিত্র বলে, তোমরা জানতে জীবনে পার্টনার বেছে নেওয়া একটা ট্রানজ্যাকশন, মানে যেমন হয় দুটো কোম্পানির মধ্যে। দেনা পাওনা, ডাউরি এসবের কথা বলছি না, ওগুলো তো অসভ্য ব্যাপার। বলছি ভালো কি মন্দ কি, সাফল্যের আশা কত %, কি ছাড়তে হবে, কি হাতে রাখতে হবে, এসব তোমাদের সময় চিন্তা করা হতো? মা বাবাদের যুগে ছিল না ভেবেচিন্তে প্রাণ যা বলে তাই মেনে নেওয়া। তাতে কি খুব একটা সুবিধে হতো? বাবা কিন্তু সীমা আন্টিকে অনেক বেছে বেছে বার করেছে, আর মাও কোঠারি আঙ্কেলের সঙ্গে ঠিক হাবুডুবু প্রেমে পড়েনি। রেজাল্ট স্যাটিসফ্যাক্টরি। আবার দেখো, তোমরা সে যুগের মেয়েরা ভালো চাকরি বেছেছিলে। চাকরি? আমি আবার চাকরি করলাম কবে? কেন, গিন্নিপনার চাকরি, যার লাইফ অর্থাৎ এক্সটেনশন মামুলি চাকরির থেকে অনেক বেশি। কেমন গুছিয়ে রয়ে শয়ে এই চাকরি করলে কারো কোনো সমস্যা হলো না? তোর বউকে কি গিন্নিপনার চাকরি করাবি? সে মানবে?
আমরা তো নতুন জেনারেশন দিদান। প্রথমত এ যুগে সংসার বলতে নানান রকম গ্যাজেট যা ছেলে মেয়ে দুজনের হাতেই চালু থাকে, শ্রমও কমিয়ে দেয়। দ্বিতীয়ত আমি তো বাঁধা চাকরিতে যাবই না, ওতে লাইফ এনজয় করা যায় না। তাই দিনের খানিক সময়ের জন্য গিন্নিপনা টেক ওভার করতে পারবো। আমার বউকেও এইভাবেই জীবনকে গোছাতে হবে। আগে থেকেই করে নেব বোঝাপড়া। বোঝাপড়াই আসল, মনের টান চাই না। এই দেখো, তুমি মা বাবাদের জেনারেশনের মতো কথা বলছো। তোমরা যে স্বর্গীয় টান ভালোবাসার স্বপ্ন দেখতে, মারা তো হাতে হাতে তা পেয়েছিল। খুব একটা তফাৎ হলো কি? যাকগে, তোর সাথে বকতে পারিনি। এখন কবে তুই রোজগেরে হবি, কবে ভাবি নাত বউ এসে তোর সাথে বোঝাপড়া শুরু করবে, এই আশায় বসে আছি। দিদান, তুমি অপেক্ষা করতে থাকো। তোমাদের মনগুলি অপেক্ষায় ভরা, নানা প্রশ্নে কণ্টকিত। আমরা সব প্রশ্নের উত্তর আগে থেকেই মনে মনে ঠিক করে নিই। তাই কি অরিত্রকে দিদান বলেন উত্তর পুরুষ? এই গল্প এখানেই শেষ হলো। কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। হ্যাঁ, আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো নমস্কার।